হাই স্টুডেন্ট, স্টাডি সায়েন্স বাই শুভঙ্কর চ্যানেলে তোমাদের স্বাগত। আমি শুভঙ্কর মণ্ডল, শুরু হই তোমাদের ক্লাস 11-এর পরবর্তী চ্যাপ্টার ইউনিট 3 পর্যায় সারণী। যে চ্যাপ্টারে তোমরা জানো মৌলসমূহের শ্রেণীবিভাগ ও তাদের ধর্মাবলীর পর্যাবৃত্তি। এই চ্যাপ্টার শুরু হচ্ছে। এর আগে অনেকগুলো চ্যাপ্টার করানো হয়েছে। যারা ভিডিও দেখোনি তারা অবশ্যই প্লেলিস্টে গিয়ে ভিডিও দেখে নিও। আর যারা আমার চ্যানেল নতুন তাদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে সকলে শেয়ার করো, লাইক করো এবং তোমাদের ফিডব্যাক কমেন্ট বক্সে জানিও। দেখো, প্রথম কোশ্চেন আজকের পর্যায় সারণীর 1 নম্বর প্রশ্ন বলেছে এ বি সি তিনটে মৌলের সমধর্মী এই তিনটে সমধর্মী মৌলের মধ্যে এ ও বি এর পারমাণবিক ওজন যথাক্রমে 7 ও 23 হলে সি মৌলটির পারমাণবিক ভর কত হবে? তো আমরা কি জানি, আমরা যে ডোবে রাইনারের যে ত্রয়ী সূত্র ছিল, কার? ডোবে রাইনার ত্রয়ী সূত্রে কী বলেছিলেন যে কোনো দুটি এক রাসায়নিক ধর্মের মিল আছে এমন তিনটে মৌলের মাঝের মৌলের পারমাণবিক গুরুত্ব অপর দুটি মৌলের পারমাণবিক গুরুত্বের গড় মানের সমান হয়। যেহেতু আমাদের তিনটে এবিসি তিনটে সমধর্মী বলে দিয়েছে, তবে মাঝেরটি এ আর বি এর সমধর্মী মৌল বলেছে, তবে এ আর বি এর দেওয়া আছে, তবে অপরটির কত হবে? তবে এ বি সি তিনটে মৌলের এ এর কত দেওয়া আছে? 7, বি এর দেওয়া আছে 23, সি এর কত হবে জানতে চেয়েছে। আমরা জানি কি এ প্লাস সি বাই 2 সমান বি এর পারমাণবিক ভর। এ এর ভর যোগ এ এর পারমাণবিক ভর যোগ বি এর পারমাণবিক ভর বাই 2 সমান বি এর পারমাণবিক ভর, না? তো এখানে এ এর কত? এখান থেকে পাবো আমরা এ প্লাস সি সমান 2b। আমার বের করতে হবে সি এর, তো সি সমান আমরা লিখতে পারি 2b মাইনাস এ। 2b মানে কত? 46, 23 গুণ 2 মাইনাস 7, কত? 46 বিয়োগ 7 করলে কত হচ্ছে? 39। অর্থাৎ সি এর পারমাণবিক কত আসলো? 39। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট 2 নম্বর প্রশ্ন কি বলেছে যে নিম্নোক্ত কোন শ্রেণীভুক্ত মৌলটি নিক্টোজেন মৌলের পরিচিত? নিক্টোজেন মৌলরূপে পরিচিত কোনটা? নিক্টোজেন হচ্ছে 15 ভিবি, যেটা 15 নম্বরকে বলা হয় নিক্টোজেন। তোমরা জানো 1 নম্বরকে বলা হয় কি? ক্ষার ধাতু। 2 নম্বরকে ক্ষারীয় মৃত্তিকা ধাতু। 3 থেকে 12 হচ্ছে কি? সন্ধিগত মৌল। 11 হচ্ছে কি? মুদ্রা ধাতু। তোমরা কি জানো 1 গ্রুপকে কি বলে? 1 নম্বর গ্রুপকে বলে ক্ষার ধাতু। 2 নম্বর গ্রুপকে কি বলে? ক্ষারীয় মৃত্তিকা। 3 থেকে, এটা 2 নম্বরকে, 3 থেকে 12কে কি বলা হয়? সন্ধিগত মৌল। 11 নম্বর শ্রেণীকে কি বলা হয়? 11 নম্বর শ্রেণীকে বলা হয় যে মুদ্রা ধাতু। তারপরে 13, 14 তেমন কোনো নাম নেই। 15 নম্বরকে বলা হয় নিক্টোজেন। 16 নম্বরকে কি বলা হয়? চ্যালকোজেন। 17 নম্বরকে কি বলা হয়? হ্যালোজেন। এবং 18 নম্বরকে বলা হয় নোবেল। তো আমাদের বলেছে 15 নম্বর কী মধ্যে হবে? 15 নম্বর হচ্ছে নিক্টোজেন। কোনটা? 15। উত্তর হচ্ছে অপশান বি। নেক্সট 3 নম্বর প্রশ্ন কী বলেছে? 3 নম্বর প্রশ্ন বলেছে যে প্রদত্ত কোনটি মুদ্রা ধাতুরূপে পরিচিত? এফি, পিটি, জেডএন এবং সি এর মধ্যে সিইউ হচ্ছে মুদ্রা ধাতু। এটাই উত্তর। মুদ্রা ধাতু কী হয়? এজি, এইউ আর সিইউ, এই তিনটে হচ্ছে মুদ্রা ধাতু, গ্রুপ 11। নেক্সট 4 নম্বর প্রশ্ন কী বলেছে? যে প্রদত্ত মৌলগুলির মধ্যে কোনটি বর ধাতু? প্রদত্ত মৌলগুলির মধ্যে কোনটি বর ধাতু? বর ধাতু হচ্ছে রূপ এইউ হচ্ছে, অর্থাৎ সোনা হচ্ছে বর ধাতু। নেক্সট 5 নম্বর প্রশ্ন কী আছে? 5 নম্বর প্রশ্ন মেন্ডেলিফের পর্যায় সারণীতে একা সিলিকন নামে যে মৌলটি পরবর্তীতে আবিষ্কৃত হয়েছিল সেটির নাম কি? তো একা সিলিকনের বর্তমান নাম বা প্রথম যেটা একা সিলিকন নাম দিয়েছিলেন বিজ্ঞানী মেন্ডেলিফ, সেটা বর্তমানে নামকরণ হয়েছে তার জার্মেনিয়াম। একা সিলিকনকে বলতে হয় জার্মেনিয়াম। নেক্সট 6 নম্বর প্রশ্নে কী আছে? 6 নম্বর প্রশ্ন আছে দীর্ঘ পর্যায় সারণীতে মৌলগুলিকে ক্রমবর্ধমান যে ধর্ম অনুসারে সাজানো হয়েছে সেটি কি? দীর্ঘ পর্যায় সারণীতে মৌলগুলিকে ক্রমবর্ধমান যে ধর্ম অনুসারে সাজানো হয়েছে সেটি কি? পারমাণবিক ভর। অপশান বি পরমাণু ক্রমাঙ্ক। অপশান সি ভর সংখ্যা। অপশান ডি ধাতব ধর্ম। পরমাণু সাজানো হয়েছে অপশান বি পরমাণু ক্রমাঙ্ক অনুসারে। নেক্সট কোশ্চেন নম্বর 7
7 নম্বর প্রশ্নে কী বলেছে, বলেছে যে প্রতিটি কক্ষকে সর্বাধিক 4টি করে ইলেকট্রন থাকতে সক্ষম হলে পর্যায় সারণীতে তৃতীয় পর্যায়ে উপস্থিত মোট মৌলের সংখ্যা কত হবে। ভালো করে বড় কোশ্চেনটি বলেছে প্রতিটি কক্ষকে সর্বাধিক 4টে করে ইলেকট্রন থাকতে সক্ষম হলে, মানে একটি কক্ষকে যদি সর্বাধিক কটা ইলেকট্রন থাকে, 4টে করে ইলেকট্রন থাকে, তবে তৃতীয় পর্যায় সারণীতে উপস্থিত মোট মৌলের সংখ্যা কত হবে। আমরা জানি প্রতিটি কক্ষকে সর্বাধিক কটা ইলেকট্রন থাকে, প্রতিটি কক্ষকে সর্বাধিক 2টি ইলেকট্রন থাকে না, প্রতিটি কক্ষকে সর্বাধিক কটা 2টি ইলেকট্রন থাকে। এখানে বলছে যদি 4টি করে থাকতো, যদি কটা থাকতো, যদি 4টে থাকতো, অর্থাৎ দ্বিগুণ যদি সংখ্যায় থাকতো, তবে তৃতীয় পর্যায়ের যতগুলো শ্রেণী আছে তার থেকে ডবল শ্রেণী থাকতো, অর্থাৎ তৃতীয় পর্যায়ে যতগুলো এখন মৌল আছে তার থেকে দ্বিগুণ মৌল থাকতো। বর্তমানে এখন তৃতীয় পর্যায়ে কতগুলো মৌল আছে, এখন তৃতীয় পর্যায়ের মৌলের সংখ্যা হচ্ছে, তৃতীয় পর্যায়ের মৌলের সংখ্যা কত, 18টি। তবে এখন যেহেতু 18টি থাকে, কটা 2টো ইলেকট্রন থাকলে, তবে 4টে ইলেকট্রন থাকলে কত, 36টি থাকতো। এই একটা উত্তর এইভাবে হতে পারে। আর অন্য তুমি কী ভাবতে পারো যে তৃতীয় পর্যায়ে অর্থাৎ এনের ভ্যালু কত, 3, তৃতীয় পর্যায়ে মানে এখানে এনের ভ্যালু 3 হবে। তবে এখান থেকে আমরা কী লিখতে পারি, এখান থেকে লিখতে পারি যে এখানে কী কী উপকক্ষ থাকবে, 3s, 3p আর 3d। 3s এ কটা কক্ষক থাকে, একটা থাকে। 3p-তে কক্ষক থাকে 3খানা, আর 3d-তে কক্ষক থাকে 5খানা, তাই তো। টোটাল কক্ষক আসলে কতগুলো, টোটাল কক্ষক আসলে 9খানা। আর একটি কক্ষকে 4টে করে ইলেকট্রন, মানে 4 গুণ সমান 36টি যেহেতু ইলেকট্রন, তাই 36টি ইলেকট্রন মানে কি 36টি আমার মৌল থাকবে। কিন্তু এখানে মনে হয় কোশ্চেন ভুল দিয়েছে, এখানে তৃতীয় পর্যায়ে জায়গায় যদি দ্বিতীয় পর্যায়ে হতো তাহলে উত্তর হতো 16, কিন্তু এখানে অপশান যা দিয়েছে একটাও মিলছে না। যদি তৃতীয় পর্যায়ের জায়গায় দ্বিতীয় পর্যায়ে উল্লেখ থাকতো তবে হতো 16, যেহেতু তৃতীয় পর্যায়ে বলেছে তাই উত্তর হবে 36। নেক্সট কোশ্চেন নম্বর 8। 8 নম্বর প্রশ্নে কী বলেছে, বলেছে যে দেখো নিম্নলিখিত কোন পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌল জোটটি এস ব্লকভুক্ত। কোন পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলটি এক্স ব্লকভুক্ত। আমরা যখন ব্লক ডিভিশন পড়েছি, ব্লক ডিভিশন আমরা কি দেখেছি যে কোনো একটা পরমাণু যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, যে শেষ ইলেকট্রনটি যে উপকক্ষে প্রবেশ করে সেই উপকক্ষ অনুসারে তার অবস্থান হয় সেই উপকক্ষে। মানে আমরা ইলেকট্রন বিন্যাস করার পর তার শেষ ইলেকট্রনটি যে উপকক্ষ সাবশেলে প্রবেশ করে সেই অনুসারে তার সেলের নাম, সাবশেল বা ব্লকের নাম হয়। এখানে যে আমাদের অপশানগুলো দিয়েছে, এখানে দেখছো 7 এবং 14, 3 এবং 20, 8 এবং 15, আর ডিএ বলছে 9 এবং 17। এখান থেকে তোমরা কী করে করতে পারো, এখান থেকে করতে পারো যে এদের মৌলের নাম লিখে করতে পারো, যেহেতু তোমাদের নাম আশা করি সবার অনেকের মুখস্থ আছে 30 পর্যন্ত, বা অনেকের পুরো পর্যায় সারণী মুখস্থ আছে। যাদের যা মুখস্থ আছে আমাদের যেটা দরকার এখানে হয়ে যাবে। এ মানে কত, এ মানে হচ্ছে 7 আর 14। অপশান বিতে কী দেওয়া আছে, 3 20, সিতে কত দেওয়া আছে 8 15, আর ডিতে কী দেওয়া আছে না 9 17। এই তো 9 17। তার মধ্যে 7 কার পরমাণু, নাইট্রোজেন। 14 কার হয়, সিলিকন। 3 কার হয়, লিথিয়াম। 20 কার, ক্যালসিয়ামের। 8 কার হয়, অক্সিজেনের। 15 কত হয়, ফসফরাসের হয় 15। 9 হচ্ছে কার, 9 হচ্ছে ফ্লোরিন। আর 17 সিএলের 17। তো এই দুটো কোনটার মধ্যে এস ব্লকভুক্ত হয়, এস আমরা জানি এস ব্লকভুক্ত। লিথিয়াম হচ্ছে এস হচ্ছে 1s-এর মধ্যে আবার লিথিয়াম, আর এটা তো লিথিয়াম হচ্ছে এস ব্লকের মধ্যে পড়বে, এবং ক্যালসিয়াম হচ্ছে এস ব্লকের মধ্যে পড়বে। এটা হচ্ছে ক্ষার ধাতু, এটা ক্ষারীয় মৃত্তিকা ধাতু। আর এটা কোন, এটা হচ্ছে গ্রুপ 1 এলিমেন্ট, এটা গ্রুপ 2 এলিমেন্ট। আর গ্রুপ 1 আর গ্রুপ 2 হচ্ছে এস ব্লকের এলিমেন্ট। নেক্সট 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্নে কী বলেছে, কোন ক্ষারীয় মৃত্তিকা ধাতু শিখা পরীক্ষায় সাড়া দেয় না। এই যে ক্ষারীয় মৃত্তিকা বললো এখানে দিয়ে আছে, বলেছে কোন ক্ষারীয় মৃত্তিকাটি শিখা পরীক্ষায় সাড়া দেয় না। শিখা পরীক্ষায় সাড়া দেয় না বেরিলিয়াম, অপশান বি। শিখা পরীক্ষায় সাড়া দেয় না হচ্ছে বেরিলিয়াম। তোমরা জানো শিখা পরীক্ষা হচ্ছে ক্ষার ধাতু এবং ক্ষারীয় মৃত্তিকা ধাতুর একটি শনাক্তকরণ পরীক্ষা। এই পরীক্ষার সাহায্যে আমরা ক্ষার ধাতু এবং ক্ষারীয় মৃত্তিকা ধাতু শনাক্তকরণ করতে পারি। ক্ষার ধাতু, আমি কি বললাম যে ক্ষার ধাতু ও ক্ষারীয় মৃত্তিকা এরা কি দেয়, এরা শিখার বর্ণের পরীক্ষা দেয়, শিখার বর্ণ দেখায়। এদের মধ্যে কারা দেখায় এবং কি কালার দেখায়, লিথিয়াম কি কালার দেখায়, গাঢ় লাল।
সোডিয়াম কি দেখায়? সোনালী হলুদ। পটাশিয়াম কি দেখায়? বেগুনি। রুবিডিয়াম কি কালারে দেখায়? রুবি হচ্ছে বেগুনি লাল। সিজিয়াম দেখায় নীল। তবে ক্ষার ধাতুগুলো যেগুলো রয়েছে, ক্ষার ধাতু লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এরা প্রত্যেকটা কি দেখায়? এরা শিখার বর্ণ দেখায়। শিখার বর্ণ কী কালার দেখায় এরা? না, লিথিয়াম দেখায় গাঢ় লাল কালার, এনে দেখায় কি সোনালি হলুদ কালার, কে দেখায় কি বেগুনি কালার, রুবিডিয়ামকে দেখায় বেগুনি লাল এবং সিজিয়াম দেখায় নীল কালার। আর ক্ষার ধাতু এগুলো গেল। আর ক্ষারীয় মৃত্তিকার মধ্যে কারা কী কালার দেখা যায়? ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলোর মধ্যে Ca ক্যালসিয়াম কালার দেখায় হচ্ছে ইটের মতো লাল। আর স্ট্রংশিয়াম এবং বেরিয়াম দুটো কি একই রকম কালো দেখায় কালার, গাঢ় লাল। আর বেরিয়াম কি কালার দেখায়? কচি আপেলের মতো সবুজ। বা এটাকে আমরা আপেল গ্রিন বলে চিনি। কচি আপেলের মতো সবুজ, এ হচ্ছে শিখার বর্ণ। এগুলো দেখায়, তো এর মধ্যে দেখাচ্ছে না কি? দেখো বেরিলিয়াম দেখায় না শিখার বর্ণ, তাদের সকলেই শিখার বর্ণ দেখায়। এই গেল 9 নম্বর কোশ্চেন। কোশ্চেন নম্বর 10 কি বলেছে দেখো। 10 নম্বর কোশ্চেন বলেছে যে পর্যায় সারণীর সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌলটির যোজ্যতা কক্ষের ইলেকট্রন বিন্যাস কি? আমরা কি জানি পর্যায় সারণীর সবথেকে বেশি তড়িৎ ঋণাত্মক মৌলকে? সবথেকে তড়িৎ ঋণাত্মক হচ্ছে ফ্লোরিন। এর যোজ্যতা কক্ষের ইলেকট্রন বিন্যাস কত হবে? হচ্ছে 1s2 2s2 2p5। তো এর যোজ্যতা কক্ষের ইলেকট্রন বিন্যাস কত আসছে? না 2s2 2p5। এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 11 নম্বর কোশ্চেন কি দিয়েছে? বলছে হালকা তরল ধাতু হলো কি? এটার উত্তর অপশান গেছে অপশান এ। 11 নম্বর কোশ্চেনে বলেছে যে হালকা তরল ধাতু কোনটি? অপশান এতে আছে মার্কারি, অপশান বিতে আছে গ্যালিয়াম, অপশান সিতে আছে সিজিয়াম, অপশান ডিতে আছে ফ্রান্সিয়াম। তো এদের মধ্যে দুজন হচ্ছে তরল, কে? মার্কারি Hg আর গ্যালিয়াম, এই দুটো হচ্ছে তরল। কিন্তু এর মধ্যে হালকা হচ্ছে গ্যালিয়াম হচ্ছে হালকা, অপশান বি। নেক্সট কোশ্চেন নম্বর 12 নম্বর প্রশ্নে কি বলেছে? যে প্রদত্ত কোন ইলেকট্রন বিন্যাসটি ডি ব্লক মৌলের ইলেকট্রন বিন্যাস? এখানে যে 4টি ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে, বলেছে তার মধ্যে কোনটি ডি ব্লক মৌলের ইলেকট্রন হবে? না, ডি ব্লক মৌলের ইলেকট্রন কোনটা হবে? এর মধ্যে ডি ব্লক হচ্ছে n-1 ডি 1 to 10 আর ns2। এটা হচ্ছে ডি ব্লক মৌলের ইলেকট্রন বিন্যাস। নেক্সট কোশ্চেন নম্বর 13 নম্বর প্রশ্নে কি দিয়েছে দেখো। 13 নম্বর প্রশ্নে বলেছে যে ইউরোপিয়াম এর সঠিক ইলেকট্রন বিন্যাস কোনটা? ইউরোপিয়ামের সঠিক ইলেকট্রন হচ্ছে, আমরা জানি ইউরোপিয়াম কত? EU63। তো করতে আমাদের এর আগের নিষ্ক্রিয় গ্যাস কি? জেনন হচ্ছে 54। তারপরে আসে কি 4f আর 4f6s। এতে ইলেকট্রন সংখ্যা দেখো, এটা 54 পরে আসে কটা? 9খানা। তাই 7টা যাবে এফে, কারণ কি 7টা এফে যাবে, আর এখানে 2টো। এই হচ্ছে ইউরোপিয়ামের ইলেকট্রন বিন্যাস। নেক্সট কোশ্চেন নম্বর 14 নম্বর প্রশ্নে কি বলেছে? n-2 f1 to 14, n-2 f1 to 14, n-1 d1 to 0 to 1 ns2 এর সাধারণ ইলেকট্রন বিন্যাস যুক্ত, এর সাধারণ ইলেকট্রন বিন্যাস বিশিষ্ট যে ব্লক অন্তর্ভুক্ত, সেই ব্লকটি কি? দেখো এর ক্ষেত্রে কোন ব্লক হবে? এটির ইলেকট্রন ঢুকছে এফ ব্লকে, ঢুকছে না 1 থেকে 14। মানে যখন আমরা এক দিক থেকে অন্যদিকে যাব, তখন 1 থেকে শুরু করে 14 পর্যন্ত ইলেকট্রন ভর্তি হবে কোথায়? এফ সাবশেলে। সেজন্য এটি কি ব্লক হবে? এফ ব্লক হবে। নেক্সট কোশ্চেন নম্বর কত এরপরে? এটা হলো 14 নম্বর কোশ্চেন। নেক্সট হচ্ছে কোশ্চেন নম্বর 15 নম্বর প্রশ্নে কি দিয়েছে? বলেছে যে ল্যান্থানাইড ও অ্যাক্টিনাইডের সাধারণত জারণ স্তর কোনটি? ল্যান্থানাইডস ও অ্যাক্টিনাইডসের সাধারণ জারণ স্তর হচ্ছে +3। নেক্সট কোশ্চেন নম্বর 16 নম্বর প্রশ্নে কি বলেছে? প্রদত্ত কোনটি নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস? প্রদত্ত কোনটি নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন? আমরা জানি নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে সর্ববহিস্থ কক্ষে কটা ইলেকট্রন থাকে? 8টা ইলেকট্রন থাকে সর্ববহিস্থ কক্ষে। তাই ইলেকট্রন বিন্যাস হবে ns2 np6। সর্ববহিস্থ কক্ষের এস সাবশেল এবং পি সাবশেল, এস উপকক্ষ এবং পি উপকক্ষ পুরোপুরি ইলেকট্রন দ্বারা ফুলফিল থাকে, সেজন্য নিষ্ক্রিয় গ্যাস হয়।
নেক্সট কোশ্চেন নম্বর 17 নম্বর প্রশ্নে কী দিয়েছে, বলেছে যে পর্যায় সারণীতে গ্রুপ 1, 2 এবং 13 থেকে 17 অন্তর্গত মৌলগুলি কী নামে পরিচিত? গ্রুপ 1 থেকে 2 এবং 13 থেকে 17 এরা কী নামে পরিচিত? গ্রুপ 1, 2 আর 13 থেকে 17 এরা পরিচিত প্রতিনিধি মৌল নয়, কী নামে? প্রতিনিধি মৌল। নেক্সট কোশ্চেন নম্বর 18 নম্বর প্রশ্নে কী দিয়েছে, ওই যে সন্ধিগত মৌলের সাধারণ ইলেকট্রনিক্স কী? সন্ধিগত মৌলের সাধারণ ইলেকট্রন হবে n-1 d1 to 10 ns1 to 2। এটা হচ্ছে কি সন্ধিগত মৌলের ইলেকট্রন বিন্যাস। সন্ধিগত মৌলের ক্ষেত্রে এই ধরনের ইলেকট্রন দেখায়, অর্থাৎ সর্বোচ্চ কক্ষে n হলে তার n-1 ডিতে ইলেকট্রন প্রবেশ করে। নেক্সট কোশ্চেন নম্বর 19 নম্বর প্রশ্নে কী দিয়েছে দেখো, ওই যে প্রদত্ত কোনটি সন্ধিগত মৌল নয়? প্রদত্ত কোনটি সন্ধিগত মৌল নয়? এখানে সন্ধিগত মৌলের বৈশিষ্ট্য দেওয়া আছে। অপশান এতে বলেছে সন্ধিগত মৌলগুলি বহু সংখ্যক জারণ স্তর প্রদর্শন করে। অপশান বিতে কী দিয়েছে, বলেছে যে সন্ধিগত মৌলগুলি শিখার বর্ণ দেখায়। অপশান সিতে বলেছে এরা পরাচুম্বকীয় প্রকৃতির হয়, এবং দ্বিতীয় বলেছে এরা ও এদের যৌগগুলি অনুঘটক রূপে কাজ করে। তো এখানে যে সন্ধিগত মৌলের ধর্ম নয় বলেছে, তো অপশান এ বলেছে এরা সন্ধিগত মৌল বহু সংখ্যক জারণ স্তর দেখায়, আর সন্ধিগত মৌল +1, +2, +3 জারণ স্তর দেখাতে পারে। বিয়ে কি আছে যে এরা শিখার বর্ণ দেখায় না, সন্ধিগত মৌলগুলি শিখার বর্ণ দেখায় না, শিখার বর্ণ দেখায় এস ব্লক মৌলগুলো। এস ব্লক যারা আছে তারা দেখায় বৈশিষ্ট্য। তো উত্তর হচ্ছে আমাদের অপশান বি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 20 নম্বর প্রশ্নে কী দিয়েছে দেখো, বলেছে যে প্রদত্ত কোন ইলেকট্রন বিন্যাসটি সন্ধিগত মৌলকে চিহ্নিত করে? প্রদত্ত এখানে যে 4টি ইলেকট্রনের দেওয়া আছে তার মধ্যে বলো সন্ধিগত মৌলকে কোনটা চিহ্নিত করে। অপশান এতে কি দেওয়া আছে না 1s2 2s2 2p6 3s2 3p6 4s2। তাই সন্ধিগত মৌলের আমরা সাধারণ ইলেকট্রনিক্স কত জানি, n-1 d1 to 10 আর ns1 to 2। এটা হচ্ছে সন্ধিগত মৌলের ইলেকট্রন বিন্যাস। কিন্তু এর মধ্যে দেখো ডি উপকক্ষ আছে, ডি উপকক্ষ নেই, তো এতে সন্ধিগত ইলেকট্রনিক্স হবে না। বি অপশানে কী দেওয়া আছে 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s2 3p1 4p1। তাই সন্ধিগত মৌলের ইলেকট্রন বিন্যাস আমরা দেখো এটা সাধারণ সন্ধিগত, এটা কি নর্মাল নিয়ম ফলো করছে। এই জায়গায় এসে কি বলছে যে n-1 d1 to 10 এবং ns1 to 2 এখানে ফলো করছে, কিন্তু আমরা এর সাথেও জানি যে সন্ধিগত মৌলের স্থিত অবস্থায় বা সম্পূর্ণ জারণ স্তর অবস্থায় এদের যদি ডি উপকক্ষ ফাঁকা থাকে তাদেরই বলে সন্ধিগত মৌল। ডি উপকক্ষ যদি পূর্ণ হয়ে যায় তাদের সন্ধিগত মৌল বলা হয় না। তো এটা কার, এটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস অনুসারে। এখানে দেখো 4s1 3d10 4s2 এবং 4p1 ইলেকট্রন আছে, অর্থাৎ এর যদি +1 +2 +3 জারণ স্তর দেখায় তবু এটা 3d10 অবস্থায় থাকবে, তাই এটি সন্ধিগত মৌল হবে না। নেক্সট 3 নম্বর অপশানে কী দিয়েছে 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s2 আর 4p6। এটা কি, এটা হবে না, এটা কারণ এটা কার ইলেকট্রন বিন্যাস 3p6 36, অর্থাৎ এটি হচ্ছে ক্রিপ্টনের ইলেকট্রন বিন্যাস। ক্রিপ্টন তো হ্যাঁ, ক্রিপ্টনের ইলেকট্রন বিন্যাস। তো এটা কি, এটাও সন্ধিগত মৌল নয়। নেক্সট ডি অপশান কি দিয়েছে দেখো 1s2 2s2 2p6 3s2 3p6 3d2 4s2। এটা কি, হ্যাঁ এটা 3d, এটা হচ্ছে ডি এর সন্ধিগত মৌল ইলেকট্রন। এটা কিসের সন্ধিগত মৌল? সন্ধিগত মৌল এটা হচ্ছে 3d সন্ধিগত মৌল, এবং এর কি এটা কার মধ্যে পড়ে, এটা কোন মৌল, এটা হচ্ছে টাইটানিয়াম। টাইটানিয়াম কি সন্ধিগত মৌল? হ্যাঁ সন্ধিগত মৌল। নেক্সট কোশ্চেন নম্বর 21 নম্বর প্রশ্নে দিয়েছে যে অভ্যন্তরীণ সন্ধিগত মৌল কোন ব্লকভুক্ত? তোমরা সকলে জানো অভ্যন্তরীণ সন্ধিগত মৌল এফ ব্লকের অন্তর্ভুক্ত। এফ ব্লক অপশান
ডি। নেক্সট 22 নম্বর প্রশ্ন কি দিয়েছে? 22 নম্বর প্রশ্ন দিয়েছে যে নিম্নোক্ত কোনটি ল্যান্থানাইড আয়নটির একটি আয়নীয় ব্যাসার্ধের থেকে কম? বলছে নিম্নোক্ত কোন ল্যান্থানাইড আয়নটির আয়নীয় ব্যাসার্ধ সব থেকে কম? ল্যান্থানাইডের সব থেকে কম আয়নীয় ব্যাসার্ধ হচ্ছে লুটেসিয়াম +3, অর্থাৎ ল্যান্থানাইড সিরিজের একদম শেষ মৌলটি যদি 3 জারণস্তর অবস্থায় যায় তার আয়নীয় ব্যাসার্ধ সব থেকে কম হবে। কারণ হচ্ছে তার এফ ব্লক ইলেকট্রন দ্বারা পূর্ণ ছিল না। এফ ব্লকে ইলেকট্রন সব থেকে বেশি, এফ ব্লকে ইলেকট্রন সব থেকে বেশি। নেক্সট কোশ্চেন নম্বর কত? 24 নম্বর কোশ্চেনে কি বলেছে? ল্যান্থানাইড সংকোচনের কারণ কি? ল্যান্থানাইড সংকোচনের কারণ কি? অপশানে বলছে এস কক্ষকের উচ্চ ভেদন ক্ষমতা, অপশান বি বলেছে এফ কক্ষকের দুর্বল আবরণ ক্ষমতা, সিতে বলেছে উচ্চ পারমাণবিক ভর, অপশান ডি এদের কোনোটিই নয়। ল্যান্থানাইড সংকোচনের প্রধান কারণ হলো অপশান বি, এফ কক্ষকের দুর্বল আবরণী ক্ষমতা, এফ কক্ষকের দুর্বল আবরণী ক্ষমতা। নেক্সট কোশ্চেন নম্বর 25 নম্বর কোশ্চেনে কি দিয়েছে? বলেছে যে একটি মৌলের ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে। একটি মৌলে কি দেওয়া আছে? 25 নম্বর কোশ্চেনে ইলেকট্রন বিন্যাস বলা আছে। কি ইলেকট্রন বিন্যাস? কোশ্চেন, হ্যাঁ 25 নম্বর কোশ্চেন বলেছে একটি মৌলের ইলেকট্রন বিন্যাস, এখান থেকে করি 25 নম্বরটা। 25 Kr 4p6 4d 10 5s2 কি দিয়েছে? 4s2 4d10 5s2 হলে সেটি কোন ব্লকের অন্তর্ভুক্ত হবে? এই যে মৌলের ইলেকট্রনে দেওয়া আছে এরটি কোন ব্লকের অন্তর্ভুক্ত হবে? এটি হচ্ছে, দেখো শেষ ইলেকট্রনটা কোথায়? 4d-তে ঢুকেছে না? শেষ ইলেকট্রন যেহেতু 4d-তে ঢুকেছে তাই এটি হচ্ছে ডি ব্লক অন্তর্ভুক্ত। এটা ডি ব্লকের অন্তর্ভুক্ত, বাট এটি সন্ধিগত নয়, কিন্তু এটি ডি ব্লকের মধ্যে পড়বে। নেক্সট কোশ্চেন নম্বর 26 নম্বর কোশ্চেনে দিয়েছে কি? দেখো 26 নম্বর কোশ্চেনে বলেছে যে পর্যায় সারণীর যে গ্রুপে ধাতু, অধাতু ও ধাতুগল্প এই 3 প্রকার মৌলের উপস্থিতি লক্ষ্য করা যায় সেটি কি? পর্যায় সারণীর যে গ্রুপে ধাতু, অধাতু ও ধাতুগল্প তিনটে একসাথে থাকে সেটা হচ্ছে গ্রুপ 14। গ্রুপ 14-র এলিমেন্ট কী কী আছে তোমরা জানো? গ্রুপ 14 হচ্ছে কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, তারপর হচ্ছে টিন লেড। কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন লেড, এটা হচ্ছে কোন গ্রুপ? এটার মধ্যে এটা হচ্ছে কি? অধাতু। এই দুটো কি? এই দুটো হচ্ছে ধাতু কল্প এবং এই দুটো হচ্ছে ধাতু। নেক্সট কোশ্চেন নম্বর 27 নম্বর প্রশ্নে কি দিয়েছে? বলেছে যে একটি মৌলের ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে, দিয়ে বলেছে এই মৌলটি ধর্ম নিম্নোক্ত কোন ধর্মের অনুরূপ? ইলেকট্রন বিন্যাস কত দিয়ে আছে দেখো? বলেছে যে Kr ক্রিপ্টন 4d10 5s2 5p5। তো বলেছে এই যে ইলেকট্রন বিন্যাস, এটি কোন ব্লকের মধ্যে পড়ে বলতে পারবে? বলছে নিম্নোক্ত মৌলটির ধর্ম নিম্নোক্ত কোনটির ধর্মের অনুরূপ? তবে এটি দেখো লাস্টে কটা ইলেকট্রন হবে? পি, এস আর পিতে মোট কটা ইলেকট্রন? এস আর পি মোট ইলেকট্রন 7টা, এর সাথে 10 যোগ করলে আসছে 17, অর্থাৎ এটি গ্রুপ 17-র অন্তর্ভুক্ত। এর কত নম্বর গ্রুপের অন্তর্ভুক্ত? গ্রুপ 17। আর আমাদের অপশানে যেটা দিয়েছে আমাদের একটাই গ্রুপ 17 মৌল আছে, অপশান এতে ব্রোমিন। যেহেতু গ্রুপ 17 মৌল তাই ব্রোমিনের সাথে এই যে ইলেকট্রন বিশিষ্ট মৌলটির ধর্মের মিল আছে। নেক্সট কোশ্চেন নম্বর 28 নম্বর কোশ্চেনে কি দিয়েছে? বলেছে যে 113 এবং 115 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌল দুটি পর্যায় সারণীর কোন ব্লকের অন্তর্ভুক্ত? 113 এবং 115 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌল দুটি পর্যায় সারণীর কোন ব্লকের অন্তর্ভুক্ত? আমাদের যে পর্যায় সারণী আমরা পড়ি সেই পর্যায় সারণীর টোটাল মৌল আছে 118টা। এই 118টা টোটাল মৌল, এই 118তম মৌলের অবস্থান কি জানো তোমরা? এটা হচ্ছে 7 পিরিয়ডে 7 পিরিয়ড আর গ্রুপ 18 মৌল।
এটা কি 18 নম্বর গ্রুপের 7 নম্বর পিরিয়ডের মৌল কোনটা? 118। এর 118 থেকে যখন 115 এসছে তার সাথে কটা ইলেকট্রন কমেছে আমার? 3টে ইলেকট্রন কম। তো 3টে ইলেকট্রন কম, তার মানে মৌলটি 3টে গ্রুপ এইদিকে সরে এসেছে। তো এটা যখন 18 নম্বর গ্রুপে আছে, তো 115 মৌলটি কোথায় আছে? 3টে গ্রুপ সরে এসে কত নম্বর গ্রুপে থাকবে? 18, 115, 116, 117, তাই তো? এটা হচ্ছে 18 নম্বর হলে এটা 17 নম্বর গ্রুপ হতো, এটা 16 নম্বর গ্রুপ হতো, এটা কত নম্বর? 15 গ্রুপের এলিমেন্ট, আর এটা হচ্ছে 13 নম্বর গ্রুপে। তো আমাদের বলেছে 115 এবং 113 কোন কোন গ্রুপ পেলাম? একটা পেলাম 13 নম্বর গ্রুপ, একটা 15 নম্বর গ্রুপ। আর এই দুটো গ্রুপই কোন ব্লকের অন্তর্ভুক্ত? দুটো হচ্ছে পি ব্লকের অন্তর্ভুক্ত। তো উত্তর হচ্ছে আমাদের পি ব্লক হচ্ছে অ্যান্সার, অপশান বি। নেক্সট কোশ্চেন নম্বর 29। 29 নম্বর কোশ্চেনে কী দিয়েছে? বলেছে 29 নম্বর কোশ্চেনে বলেছে যে 24 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট পরমাণু সংখ্যা বিশিষ্ট মৌলটির অবস্থান পর্যায় সারণীর কোন শ্রেণীতে? 24 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলটি হচ্ছে অ্যাকচুয়ালি ক্রোমিয়াম। এই ইলেকট্রনাইজ করলে কত পাবো আমরা? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s1, 3d5। এটা পেলাম 4s1, 3d5। অর্থাৎ এটি কোন গ্রুপের অন্তর্ভুক্ত হবে? আমরা জানি এই গ্রুপের ডি ব্লক যখন এটা পড়ে গেছে, ডি ব্লকের শ্রেণী বের করতে হলে আমাদের কার? এস এবং ডি এর মোট ইলেকট্রন বের করতে হয়। এস এবং ডি এর মোট ইলেকট্রন 6, অর্থাৎ এটি 6 নম্বর গ্রুপে অবস্থিত। নেক্সট কোশ্চেন নম্বর 30। 30 নম্বর কোশ্চেনে কী দিয়েছে? বলেছে যে 34 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটি কোন ব্লকের অন্তর্ভুক্ত? 34 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট নিকটতম নিষ্ক্রিয় মৌল হচ্ছে ক্রিপ্টন, কত? 36। 34-এর কাছাকাছি নিকটতম মৌল হচ্ছে 36। 36 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলটি পি ব্লকের অন্তর্ভুক্ত, তাই 36-এর থেকে আর দুটো কম। 34 কত? 36-এর দুটো কম, তাই এটি কোন হবে? এটি হচ্ছে, এটা 18 নম্বর গ্রুপ হলে এটা হবে 16 নম্বর গ্রুপের মৌল। আর 16 নম্বর গ্রুপ যেহেতু হচ্ছে 16 গ্রুপ, এটি কি ব্লক আসবে? পি ব্লক। এটা হবে কি? পি ব্লকের এলিমেন্ট। নেক্সট 31 নম্বর প্রশ্নে কি দিয়েছে? বলেছে যে একটি মৌলের পরমাণুর ইলেকট্রনাইজ দেওয়া আছে, কি দেওয়া আছে? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d3, 4s2। এই যে বলেছে, এবার বলেছে মৌলটি আধুনিক পর্যায় সারণীর কোন গ্রুপে অবস্থান করে? এই যে গ্রুপ বের করতে আমাদের দেখতে হবে কি? প্রথমে দেখতে হবে কোনটি কোন ব্লকে আছে। এটা কোন ব্লকের অন্তর্ভুক্ত? দেখো তো 3D-তে আছে, মানে ডি ব্লক অন্তর্ভুক্ত হবে। আর ডি ব্লক মৌলগুলোর ক্ষেত্রে আমাদের গ্রুপ বের করার নিয়ম হচ্ছে ডি এবং তার সর্বহিত এসের মোট ইলেকট্রন সংখ্যা। মোট ইলেকট্রন সংখ্যা কতগুলো আছে? 3 আর 2 5, অর্থাৎ 5 নম্বর গ্রুপে অবস্থিত। নেক্সট কোশ্চেন নম্বর 32। 32 নম্বর কোশ্চেনে কী দিয়েছে? বলেছে যে একটি মৌলের ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে। ইলেকট্রন কী দেওয়া আছে? আর্গন, তারপরে আছে 3d10, 4s2, 3p3। এই তো ইলেকট্রন বিন্যাস। আর্গন হচ্ছে, তারপরে 3d10, 4s2, 3p3। এটি বলেছে কি ধরনের মৌল? ধাতু, অধাতু, ধাতুকল্প না সন্ধিগত? এটি হবে ধাতু, অধাতু, ধাতুকল্প না সন্ধিগত। তো এখান থেকে আমরা কি দেখলাম? 4p। ধাতুকল্প যদি চেক করবো, তো আমাদের জানতে হবে কি এটি কোন নম্বর, কত পর্যায়ে? তো কত পর্যায়ে? চতুর্থ পর্যায়ের কত নম্বর গ্রুপে অবস্থান করে এটি যেহেতু পি ব্লকে পড়ে আছে, তো আমাদের ইলেকট্রন বিন্যাসে পি ব্লক বের করার নিয়ম হচ্ছে পি এর এবং এস এর মোট ইলেকট্রন। পি এর এবং এস এর মোট ইলেকট্রন হচ্ছে 5টি, আর তার সাথে 10 যোগ, অর্থাৎ 15 নম্বর গ্রুপ। 15 নম্বর গ্রুপ চতুর্থ পর্যায়ে 15 নম্বর গ্রুপে অবস্থিত। তো 15 নম্বর গ্রুপের চতুর্থ পর্যায়ের মৌল কে? 15 নম্বর গ্রুপের চতুর্থ পর্যায়ের মৌল হচ্ছে, আমরা জানি 15 নম্বর গ্রুপে থাকে নাইট্রোজেন, থাকে প্রথমে নাইট্রোজেন, তারপরে কে থাকে? ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। এটা হচ্ছে কি আমাদের গ্রুপ 15 এলিমেন্ট। 15 নম্বর হচ্ছে, এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়, এটা তৃতীয় পর্যায়, এটা হচ্ছে চতুর্থ পর্যায়। তার হচ্ছে আর্সেনিক, যেহেতু আমাদের আসছে আর্সেনিক কি ধাতুকল্প, তাই উত্তর আমাদের কি ধাতুকল্প হচ্ছে উত্তর। অপশান কোনটা? অপশান হচ্ছে সি। নেক্সট কোশ্চেন নম্বর 33 নম্বর প্রশ্নে কি দিয়েছে? বলেছে যে 88 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলটি পর্যায় সারণীর কোন গ্রুপের অন্তর্ভুক্ত? 88 মৌলটি, 88 মৌলের নিকটতম নিষ্ক্রিয় গ্যাসকে? 88 নিকটতম হচ্ছে 86 না, 86 কি হয়? রেডন, আরএন। 88-র নিকটতম নিষ্ক্রিয় মৌল হচ্ছে 86 হচ্ছে রেডন, আরএন।
তো রেডনের পরে আছে 88, রেডনের কটা পরে? 2 ঘর পরে, অর্থাৎ এটি তার পরের পর্যায়ে দ্বিতীয় গ্রুপে অবস্থিত। রেডনের থেকে পরের গ্রুপ হতে কত নম্বর গ্রুপে আসবে? রেডনের পরে আসবে গ্রুপ 7, পর্যায় 17 এবং গ্রুপ 2। আর যেহেতু গ্রুপ 2 এর অন্তর্ভুক্ত, তাই এটা গ্রুপ 2 হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 34। 34 নম্বর কোশ্চেনে কী দিয়েছে? বলেছে যে M+ আয়নের ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে। M+ আয়নের M3+ আয়নের ইলেকট্রন কত দেওয়া আছে? দেওয়া আছে আর্গন 3d10 4s2। এটা তো দেওয়া আছে আর্গন 3d10 4s2। এবার এর M3+ স্টেটে যেহেতু বলেছে, তবে এর ইলেকট্রন বিন্যাসের কোন ব্লকের অন্তর্ভুক্ত হবে? তো দেখো, এটি 3d10 এবং 4s2, অর্থাৎ ডি ব্লকের শেষ, মানে বলতে পারি আমরা ডি ব্লকের এটি শেষ মৌল। 4s আর্গন 4s2 3d কি ডি ব্লকের শেষ মৌল। এবং এটা কি অবস্থা? এটা আছে +3 জারণ অবস্থায়, অর্থাৎ যেটা না ধাতুরূপে যখন আসবো, এখানে কটা আরও 3টে ইলেকট্রন ঢুকবে। আরও যখন 3টে ইলেকট্রন ঢুকবে, সেটা কোথায় ঢুকবে? সেটা ঢুকবে 4p-তে, 4p3 হবে। তো 4p-তে যেহেতু ঢুকবে, সেটা তো কি ব্লকের অন্তর্ভুক্ত পড়ে যাবে? সেটা পি ব্লকের মধ্যে পড়ে যাবে। তাই উত্তর হবে আমাদের কি পি ব্লক। নেক্সট কোশ্চেন নম্বর 35 নম্বর কোশ্চেনে কি দিয়েছে? বলেছে যে পর্যায় সারণী 18টি শ্রেণীর সমন্বয়ে গঠিত হচ্ছে। পর্যায় সারণী 18টি শ্রেণীর সমন্বয়ে গঠিত। কপারের একটি আইসোটোপ প্রোটনের সঙ্গে সংঘর্ষের ফলে নিউক্লিয় বিক্রিয়া করে যা এক্স মৌল তৈরি করে। এক্স মৌলটি পর্যায় সারণীর কোন শ্রেণীর অন্তর্গত? কপার 2963 কার সাথে বিক্রিয়া? প্রোটনের সাথে বিক্রিয়া করে কী তৈরি করেছে? দেখো বিক্রিয়া কী দেওয়া আছে, আমরা বিক্রিয়া লিখে নিই। কপার 2963 যোগ H11 এর সাথে কী বিক্রিয়া করে? বিক্রিয়া তৈরি করে 4H12 প্লাস XZA। এটা করেছে তো। এবার বলছে এটি কোন শ্রেণীর অন্তর্গত? কোন শ্রেণীর অন্তর্গত করতে আমাদের পরমাণু ক্রমাঙ্ক জানতে হবে। তাহলে পরমাণু ক্রমাঙ্ক আছে, এই দিকে পরমাণু ক্রমাঙ্ক টোটাল আছে কত? 29, আর একে 30। এইদিকে যদি 30 হয়, এই দিকেও কত আসতে হবে? 30 আসতে হবে। এখানে কটা? এখানে 4টে, দেখো 4টে H বলেছে, মানে 4টে H এখানে চলে আসলো। তো 30 থেকে 4 বাদ দিলে হচ্ছে 26, অর্থাৎ জেডের পরমাণু ক্রমাঙ্ক কত আসছে? 26। জেডের পরমাণু ক্রমাঙ্ক কত? 26। 26তম মৌলটি, অর্থাৎ 26 ইলেকট্রন বিশিষ্ট মৌলটি পর্যায় সারণীর কোন গ্রুপে অন্তর্ভুক্ত হবে? পর্যায় সারণী কোন গ্রুপে অন্তর্ভুক্ত হবে আমি এখানে করে দিচ্ছি, দেখো ভালো করে। পর্যায় সারণীর যেহেতু 26 ইলেকট্রন কত হবে? আর্গন 18, 4s2 3d6। এটা তো আর হচ্ছে 4s2 3d6। 4s2 3d6 এর জন্য এখানে টোটাল কটা ইলেকট্রন আসছে? 8টা ইলেকট্রন, অর্থাৎ এটি 8 নম্বর গ্রুপে অবস্থিত। এটা হচ্ছে হলো।